আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশের রাজনীতিতে ধর্মপরিচয় এবং ক্ষমতার প্রশ্ন দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িয়ে আছে। বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়, সংশয় ও অনাস্থা ঐতিহাসিকভাবে গড়ে উঠেছে। এই প্রেক্ষাপটে একজন হিন্দু নাগরিক, ব্যবসায়ী এবং সংসদীয় প্রার্থী হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর একজন প্রতিনিধির আত্মপ্রকাশ শুধু ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের রাজনৈতিক বয়ানে একটি গভীর চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তা কেবল জামাত বা সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্নে সীমাবদ্ধ নয়। এটি রাষ্ট্রের চরিত্র, ন্যায় বিচার, শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক নৈতিকতার বিস্তৃত আলোচনার দরজা খুলে দেয়। জামাত, সংখ্যালঘু নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে আল জাজিরার বিশ্লেষণ থেকে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা প্রশ্নটি কোনো একক সরকারের আমলে সৃষ্ট নয়। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দ্বন্দ্ব, স্থানীয় ক্ষমতা কাঠামো এবং রাষ্ট্রীয় দুর্বলতার সুযোগ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন হয়েছে। কখনো তা হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার মাধ্যমে, কখনো ভূমি দখল, চাকরি থেকে বঞ্চিত হওয়া কিংবা সামাজিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে। এই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে এই নিপীড়নের দায় কোনো একক আদর্শ বা রাজনৈতিক পরিচয়ের উপর চাপিয়ে দিলে সমস্যার গভীরে পৌঁছানো যায় না, বরং এতে সমস্যাকে আরও সরলীকৃত ও রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি হয়। ইসলামী রাজনীতি মানেই সংখ্যালঘু নির্যাতন, এই ধারণাটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল। এই ধারণার পেছনে যেমন ঐতিহাসিক অভিজ্ঞতা রয়েছে, তেমনি রয়েছে রাজনৈতিক প্রচারণা, আন্তর্জাতিক বয়ান এবং স্থানীয় ক্ষমতার খেলা। অনেক রাজনৈতিক দল নিজেদের বৈধতা জোরদার করতে এই ভয়কে ব্যবহার করেছে। সংখ্যালঘুদের সামনে তারা নিজেদের একমাত্র রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করেছে, যদিও বাস্তবে অনেক সময় তাদের শাসনামলেও সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগেছে। ফলে প্রশ্ন ওঠে, নিরাপত্তার নিশ্চয়তা কি আদর্শের নামে আসে নাকি শাসনের গুণগত মানের ওপর নির্ভর করে? এই প্রশ্নের কেন্দ্রে দাঁড়িয়ে একজন হিন্দু প্রার্থীর জামাত ইসলামীতে সক্রিয় অংশগ্রহণ একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে হাজির হয়। এটি কেবল প্রতীকী নয়, বরং রাজনৈতিক বাস্তবতার একটি পরীক্ষা। একজন সংখ্যালঘু প্রার্থী যদি একটি ইসলামী রাজনৈতিক দলে জায়গা পান, প্রার্থী হন এবং নিজের অভিজ্ঞতা থেকে নিরাপত্তা ও মর্যাদার কথা বলেন, তবে তা বিদ্যমান ধারণাকে চ্যালেঞ্জ করে। তবে একই সঙ্গে এটিও গুরুত্বপূর্ণ যে একটি ব্যক্তিগত অভিজ্ঞতাকে সার্বজনীন সত্য হিসেবে ধরে নেওয়ার ঝুঁকি রয়েছে। তাই এই ঘটনাকে বিশ্লেষণ করতে হলে আবেগ বা সরল সমর্থন নয়, বরং কাঠামোগত, ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। জামাত ইসলামের রাজনীতি বরাবরই শৃঙ্খলা, সংগঠন এবং আদর্শিক দৃঢ়তার কথা বলে। তাদের সমর্থকরা দাবি করেন, দলটি অভ্যন্তরীণভাবে দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর, ভোট কেনাবেচা বা সন্ত্রাসী রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়। বাস্তবে দেখা যায়, জামাত সংশ্লিষ্ট বিভিন্ন দাতব্য ও সেবামূলক সংগঠন দুর্যোগকালীন সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করেছে। এই কার্যক্রমে ধর্মীয় পরিচয়কে অগ্রাধিকার না দেওয়ার দাবিও তারা করে থাকে। এই বাস্তবতা অনেক নাগরিকের কাছে দলটিকে অন্য রাজনৈতিক শক্তির তুলনায় আলাদা করে তোলে। তবে সমালোচকরা বলেন, কল্যাণমূলক কর্মকাণ্ড রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরির একটি কৌশলও হতে পারে। সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্নে মূল বিষয়টি হল রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের ধরন। যে রাষ্ট্র আইন প্রয়োগে নিরপেক্ষ, যেখানে বিচার ব্যবস্থা কার্যকর এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় অপরাধের সুযোগ নেই, সেখানে সংখ্যালঘুরা তুলনামূলকভাবে নিরাপদ থাকে। বিপরীতে যে রাষ্ট্রে আইন প্রয়োগ দুর্বল, রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী অপরাধ করে পার পেয়ে যায়, সেখানে সংখ্যালঘু তো বটেই, সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনগোষ্ঠীও নিরাপত্তাহীনতায় ভোগে। এই বাস্তবতায় ইসলামী বা ধর্মনিরপেক্ষ পরিচয়ের চেয়ে শাসনের ন্যায়সঙ্গত চরিত্রই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। খুলনা অঞ্চলের অভিজ্ঞতা এই আলোচনায় বিশেষভাবে প্রাসঙ্গিক। রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও
দখলদারিত্ব দীর্ঘদিন ধরে অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। সংখ্যালঘু সম্প্রদায় এখানে দ্বিগুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে তারা সাধারণ নাগরিক হিসেবে দুর্বল রাষ্ট্রের শিকার, অন্যদিকে সংখ্যালঘু পরিচয়ের কারণে অতিরিক্ত চাপের মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে যদি কোনো রাজনৈতিক প্রার্থী সরাসরি জনগণের সঙ্গে যুক্ত থাকার, মধ্যস্বত্বভোগী ছাড়াই কাজ করার এবং ভয়ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলেন, তবে তা মানুষের মধ্যে আশার সঞ্চার করতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অঙ্গীকারগুলো ক্ষমতায় গেলে কতটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায় বিরোধী অবস্থানে থাকা দলগুলোর ভাষা এবং ক্ষমতায় গেলে তাদের আচরণের মধ্যে প্রায় ফারাক দেখা যায়। তাই কোনো দলের নৈতিক দাবি যাচাই করার একমাত্র উপায় হল তাদের শাসন দর্শনকে সাংবিধানিক কাঠামো, মানবাধিকার এবং আইনের শাসনের সঙ্গে তুলনা করে দেখা। জামাতে ইসলামীর ক্ষেত্রে সমালোচকরা অতীতের কিছু রাজনৈতিক অবস্থান, বিশেষ করে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী বিতর্ক এবং ধর্মভিত্তিক রাষ্ট্রচিন্তার প্রশ্ন তুলে থাকেন। সমর্থকরা বলেন দলটি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে এবং বাস্তবতা থেকে শিক্ষা নিয়েছে। এই দ্বন্দ্বমূলক মূল্যায়নে জামাত প্রশ্নকে জটিল করে তোলে। 2024 সালে রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার সময় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্ন আবারও সামনে আসে। বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর এবং ভয়ভীতির খবর পাওয়া যায়। এমন পরিস্থিতিতে যদি স্থানীয়ভাবে কোনো সংগঠন বা রাজনৈতিক কর্মীরা মন্দির ও উপাসনালয় রক্ষায় এগিয়ে আসে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে রাষ্ট্রীয় নিরাপত্তার বিকল্প হিসাবে দলীয় বা বেসরকারি সুরক্ষা দীর্ঘমেয়াদে টেকসই সমাধান নয়, বরং এটি রাষ্ট্রের দায়িত্বহীনতাকেই প্রকাশ করে। তাই এই অভিজ্ঞতাগুলোকে মূল্যায়ন করতে হবে রাষ্ট্র সংস্কারের বৃহত্তর প্রশ্নের সঙ্গে যুক্ত করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ প্রায়ই সংখ্যালঘু অধিকার প্রশ্নে আলোচনার মুখে পড়ে। বিদেশি পর্যবেক্ষকদের দৃষ্টিতে ইসলামী রাজনৈতিক দলের উত্থান অনেক সময় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই উদ্বেগ সবসময় বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে নয়, অনেক সময় তা বৈশ্বিক ইসলাম ভীতি ও ভূরাজনৈতিক বয়ানের ফল। শুধু রাজনৈতিক চাপ উপেক্ষা করা যায় না, কারণ বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য ও কূটনীতিতে মানবাধিকার ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বাস্তবতায় যে কোনো রাজনৈতিক দলের জন্য সংখ্যালঘু নিরাপত্তা কেবল নৈতিক প্রশ্ন নয়, বরং কৌশলগত প্রয়োজনও। একজন হিন্দু প্রার্থীর মাধ্যমে জামায়াতে ইসলামী যে বার্তা উপস্থাপিত হচ্ছে তা মূলত এই দাবির উপর দাঁড়ায় যে দলটি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হলেও রাষ্ট্র পরিচালনায় ন্যায় বিচার ও নাগরিক সমতার নীতিকে প্রাধান্য দেবে। এই দাবি যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়, তবে তা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর ঘটাতে পারে। তবে এই রূপান্তর ঘটবে কিনা তা নির্ভর করবে দলীয় কাঠামো, নীতি নির্ধারণ প্রক্রিয়া এবং ক্ষমতায় গেলে প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে তার ওপর। সবশেষে বলা যায়, এই আলোচনার কেন্দ্রবিন্দু কোনো একক ব্যক্তি বা দলের প্রশংসা কিংবা নিন্দা নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতিতে ভয়ভিত্তিক বয়ান থেকে বেরিয়ে এসে ন্যায়ভিত্তিক রাষ্ট্রচিন্তার দিকে অগ্রসর হওয়ার একটি সুযোগ। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ হল শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং রাজনৈতিক জবাবদিহিতা। যদি কোনো রাজনৈতিক শক্তি সত্যিকার অর্থে এই মূল্যবোধ ধারণ করে এবং বাস্তবে তা প্রয়োগ করে, তবে তাদের আদর্শিক পরিচয় গৌণ হয়ে যায়। এই অর্থে একজন হিন্দু প্রার্থীর জামাতে ইসলামীতে উপস্থিতি একটি প্রশ্ন ছুড়ে দেয়, বাংলাদেশকে অবশেষে পরিচয় রাজনীতি ছাড়িয়ে ন্যায়ের রাজনীতির দিকে এগোতে প্রস্তুত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।